বাংলাদেশের রাজনীতিকে সম্ভবত সবচেয়ে পারফেক্ট ভাবে ব্যাখ্যা করেছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। অর্থনীতিতে মাঝে মাঝে দেখবেন কোন একটা মার্কেটের মধ্যে কেবলমাত্র দুইটা ফার্ম বা প্রতিষ্ঠানই একে অন্যের সাথে কম্পিট করে, ফাটাফাটি করে। অন্য যেসব প্রতিষ্ঠান ওরা জাস্ট সাইড বেঞ্চে বসে থাকে, ওরা দুধ ভাগ। এই ধরনের অর্থনৈতিক অবস্থাকে বলা হয় ডুওপলি। বাংলাদেশের রাজনীতিতেও অনেকটা দিন পর্যন্ত দুইটা খেলোয়াড়ই একে অন্যের সাথে পাল্লা দিছে, আওয়ামী লীগ এবং বিএনপি। বছর ধরে যদি হিসাব করতে চান, এই ডুওপলি দুই দলের মধ্যে চলছে 1991 থেকে 2013 সাল পর্যন্ত। 2014 সালের বিনা ভোটে নির্বাচন থেকে 2024 সালের ডামি নির্বাচন পর্যন্ত এই 10 বছরে না আমাদের দেশে ছিল কোনো গণতন্ত্র, না ছিল এই দুই দলের দাপটের থিওরি। যাই হোক, 2024 সালের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্র জনতাকে নিয়ে তৈরি হওয়া একটা নতুন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতির রাস্তায় নতুন এক যাত্রী হইতে যাইতেছে। এই দলটাকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক হাইপ আছে, সোশ্যাল মিডিয়াতেও এইটা প্রচন্ড হট একটা টপিক। মানুষের মনে প্রশ্ন, নতুন একটা রাজনৈতিক দল কখনো কি ক্ষমতায় চলে আসতে পারে? তাদের মুখে তুরস্কের একে পার্টি, পাকিস্তানের তেহরিক ই ইনসাফ কিংবা ভারতের আম আদমি পার্টির কথা খুব জোরে সোরে শোনা যাইতেছে। এই দলগুলার কমন মূল একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা খুব দ্রুত পপুলারিটি বা জনপ্রিয়তা গেইন করছে। আজকে আমরা পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখব এইরকম নতুন রাজনৈতিক দল কখন আসলে ক্ষমতায় বসতে পারছে, যদি বসে তাহলে তার পিছনে কোন কোন ফ্যাক্টর কাজ করছে, এবং বাংলাদেশের এই নতুন রাজনৈতিক দল এমন কিছু কি সামনে আনতে পারবে কিনা যেটা নির্বাচনে খুব বড় ইম্প্যাক্ট রাখবে। এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে এই উপমহাদেশের গল্পটা বলি। ডেফিনেটলি এইখানকার রাজনীতি ইউরোপ আমেরিকার রাজনীতির চেয়ে আলাদা। যেমন ভারতের আম আদমি পার্টির কথাই বলি। শুরুতে কিন্তু এই আম আদমি পার্টি পুরা ভারতের অর্থাৎ জাতীয় কোনো রাজনৈতিক দল ছিল না, এটা একটা রাজ্য ভিত্তিক রাজনৈতিক দল ছিল। 2011 সালে ভারতে ধরেন অনেক আন্দোলন শুরু হয় এবং সেটা ছিল দুর্নীতি বিরোধী, দুর্নীতি করা যাবে না। সোশ্যাল অ্যাক্টিভিস্ট আন্না হাজারে কিংবা অরবিন্দ কেজরিওয়ালের নাম আপনারা সবাই জানেন, তারাই আন্দোলনের একদম সামনের দিকে ছিলেন। তখনই কিন্তু সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেমকে বদলানোর টার্গেট নিয়ে কেজরিওয়ালের নেতৃত্বে গঠন করা হয় আম আদমি পার্টি। 2012 সালের 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে আত্মপ্রকাশ করা এই দল 2013 সালের দিল্লির অ্যাসেম্বলি ইলেকশনে 70টা আসনের মধ্যে 28টায় জিতে সরকার গঠন করতে বাকি আর 8টা আসন লাগতো। এইগুলা ওরা নেয় কংগ্রেসের কাছ থেকে, মানে যাদের বিরোধিতা ওরা করতেছিল তাদের সাথেই পরে জোট করতে হয়েছে। যাই হোক, ওদের প্রথম নির্বাচনের সরকার বেশি দিন টিকে নাই। দুর্নীতি বিরোধী আইন পাশ করা নিয়ে জোট সঙ্গীর সাথে বনিবনা না হওয়ায় 49 দিনের মাথায় কেজরিওয়াল পদত্যাগ করেন। এইখান থেকে একটা জিনিস আঁচ করতে পারেন, নতুন রাজনৈতিক দলকে যদি অন্য কোনো বড় রাজনৈতিক দলের সাথে জোট করতে হয়, এন্ড তখন তাদের মধ্যে যদি বনিবনা না হয়, হয়তোবা নতুন রাজনৈতিক দলের খুব বড় কোনো নেতাকে আমরা ওই সময়ে পদত্যাগ করতে দেখতে পারি, এবং এইটা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির খুব হট টপিক বা চর্চার বিষয় হয়তো হয়ে উঠবে। তবে যাই হোক, 2015 আর 2020 সালের নির্বাচনে এই আম আদমি পার্টি ঝাড়ু মার্কা নিয়ে ঠিকই ক্লিন সুইপ করে, দিল্লির বিধানসভায় মেজরিটি নিয়ে সরকার চালায়। 2022 সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনেও 117টার মধ্যে 92টা আসন জিতে দিল্লির বাইরেও গ্রিপ শক্ত করে আম আদমি পার্টি। মানে প্রথমে তো দিল্লিতেই ছিল আম আদমি পার্টি, এখন পাঞ্জাবেও ঢুকলো। কিন্তু 2024 সালে কেজরিওয়ালকে কিন্তু গ্রেফতার করা হয়, যেটা নিয়ে প্রচুর শোরগোল হয়েছিল ওই সময়। পরবর্তীতে পদত্যাগ আর 2025 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হার, এইসব ঘটনা আম আদমি পার্টিকে নিজেদের ঘাঁটি দিল্লিতেই খুব দুর্বল করছে, সাথে ওভারঅল একটা বড় ধাক্কা দিছে। এইখানে একটা জিনিস খেয়াল করেন, কেজরিওয়াল ওর কি কোনো পলিটিক্যাল ব্যাকআপ ছিল? না, ও তো শুরুতে ছিল ব্যুরোক্রেট, পরে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়েছে, আর একটা আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু উনি উঠে আসছেন। এইটা কিন্তু আমরা নতুন প্রায় সব দলের মধ্যেই দেখি। একটা ক্রাইসিস বা আন্দোলনের মাধ্যমে যখন একটা নতুন দল ফর্ম করে, এইটা ওদেরকে পরবর্তীতে একটা শক্ত ভিত্তি দিতে অনেক বেশি সাহায্য করে। এরপরে চলেন যাই আমাদের আরেকটু দূরের প্রতিবেশী পাকিস্তানে। এইখানেও একজন কমপ্লিটলি অ্যাপলিটিক্যাল ব্যক্তি, যার সাথে রাজনীতির সরাসরি যোগসাজশ নাই, উনি রাজনীতির ভেতরে ঢুকে সেইটার গেমটাই চেঞ্জ করে দেন। 1992 সালে ক্রিকেট বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন ইমরান খান তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফকে নিয়ে একদিনে এই চ্যালেঞ্জ জিততে পারেন নাই। 1996 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 1997 নির্বাচনে দলের অন্য কেউ তো দূরে থাক, ইমরান খান নিজেই জিততে পারেন নাই। 2002 সালের নির্বাচনে ইমরান খান একাই শুধু নির্বাচনে জিতছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে দলের সদস্য যেমন বাড়ে, জনপ্রিয়তাও বাড়ে।
পারে। 2008 সালের নির্বাচন ওরা বয়কট করে, 2013 সালে 35টা, 2018 সালে 114টা আসনে ওরা জিতে। ব্যাট মার্কার জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। 2022 সালে সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। পাকিস্তানে তো জানেনি কেউই ওদের মেয়াদ ঠিক মতন পূর্ণ করতে পারে না। এইটা 2022 সালে এসে আবার প্রমাণিত হইল। 2024 সালের নির্বাচনের আগে ইমরান খান সহ মূল নেতাদেরকে গ্রেফতার করা হয়, বাকিরা অনেকে চলে যান আত্মগোপনে। এমন ক্র্যাকডাউনের কারণে তারা একদম ক্যাম্পেইনই করতে পারেন নাই। তবে আশ্চর্যের বিষয় হইতেছে, এত কারচুপি হওয়ার পরেও এই প্রার্থীরাই সংসদে মেজরিটি পান আর তার প্রতিদ্বন্দ্বী দলগুলোকে জোট করতে বাধ্য করেন। পিটিআই ব্যাক 93 জন স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে জিতেন। একটা তথ্য দিয়ে রাখি, জামায়াতে ইসলামীর পাকিস্তান যে ভার্সনটা, সেই জামায়াতে ইসলামী পাকিস্তান কিন্তু এই নির্বাচনে একটা সিটও পায় নাই। কিন্তু এত কিছুর পরেও তারা সরকার গঠন করতে পারে নাই। অভিযোগটা হইতেছে বর্তমান জোট সরকারের দলগুলা মিলিটারি বা সেনাবাহিনীর কাছ থেকে একটা ব্যাকআপ পায়, আর আপনি যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চান তাইলে আপনার মাথার উপরে মিলিটারির একটা ব্যাকআপ থাকতেই হবে। অন্তত তাদের বিরুদ্ধে আপনি চাইতে পারবেন না। বলা হয় বিশ্বের প্রত্যেকটা দেশের একটা সেনাবাহিনী থাকে, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর আসলে একটা দেশ আছে। বুঝেন পাকিস্তানের সেনাবাহিনী কতটা পাওয়ারফুল তাদের দেশের ভিতরে। ডেফিনেটলি ইমরান খানের সাথে মিলিটারির সম্পর্ক তাকে ক্ষমতায় আসতে হেল্প করছিল, তবে সময়ের সাথে সাথে এই সম্পর্কটাও খারাপ হয়ে যায়। ইমরান খানের অভিশংসনের পিছনে এইটাও একটা বড় কারণ ছিল বলে ধারণা করা হয়। তবে ইমরান খান দোষ দিছিলেন আমেরিকাকে। উনি বলছিলেন আমেরিকা নাকি পাকিস্তানের স্বাধীন পররাষ্ট্রনীতি পছন্দ করে না, এন্ড এই কারণেই ষড়যন্ত্র করে তাকে সরানো হয়েছে। পরবর্তী উদাহরণগুলো দেওয়ার আগে বাংলাদেশের ভিতরে এই নতুন দল নিয়ে কি কি আপডেট আসতেছে এইটা একটু আপনাদের জানায় রাখি। আপনি যদি বিএনপির জন্মের পর দেখেন, তারা কিন্তু স্বৈরাচারের 10 বছর সহ যদি আপনি হিসাব করেন, তাইলে কিন্তু আত্মপ্রকাশের 13 বছরের মাথায় আবার ক্ষমতায় আসে। এখন একটা প্রশ্নবোধক চিহ্ন আসে, ছাত্রদের এই দল এই রেকর্ডটা কি ভাঙিয়ে দিতে পারবে কিনা। অলরেডি এই রাজনৈতিক দলের পিছনে একটা ট্যাগ লাগিয়ে গেছে যে এটা ছাত্রদের দল। ম্যাস পিপল হয়তো এখানে কনফিউজড হয়ে যাইতে পারে, এই দলে বুঝি শুধু তরুণ মানুষরাই থাকবে। তবে ঘটনা আসলে এমন না। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, উপদেষ্টা প্যানেলের মতো আমাদের নতুন রাজনৈতিক দলেও তরুণদের পাশাপাশি সিনিয়র সিটিজেনরা থাকবেন। আমরা সেই প্রক্রিয়ায় আগাচ্ছি। কিছুদিন আগে বিবিসি বাংলায় একটা নিউজ করছে, এরদোয়ান ইমরান খান কেজরিওয়ালের যে মডেলে নতুন দল করতে চায় ছাত্ররা। এরপরে তো আসে আওয়ামী লীগ আর বিএনপির একদম ফিক্সড ভোট ব্যাংকের বিষয়টা। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করার আলাপ চলতেছে, এই দলের সাপোর্টারদের ভোট আসলে কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। একদিক থেকে ছাত্রদের দল যেহেতু সরাসরি তাদের শত্রু, এই দলের নেতারাই আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তাই লীগের লোকজন হয়তোবা নতুন দলে ভোট দিবে না। এই আলাপটা আরো পরের কয়েকদিনের জন্য তোলা থাকলো। তবে নতুন একটা দল বানাইলে আপনার ওইটাকে সাকসেসফুল করতে বেশ কিছু শর্ত লাগে। যেমন নাম্বার 1, জনগণের মনোযোগ নিজেদের দিকে টানতে পারা। একজন ক্যারিজমেটিক পার্সনকে কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। তুরস্কের একে পার্টির রিসেপ তাইয়েপ এরদোয়ান কিংবা পাকিস্তানের তেহরিকে ইনসাফের ইমরান খান, এইরকম ক্যারিজমেটিক নেতা দিয়েই কিন্তু তাদের রাজনৈতিক আন্দোলন বুস্ট পাইছিল। বাংলাদেশের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা আগে থেকে ছাত্র রাজনীতি করলেও তারা মূল ধারার রাজনীতিতে কিন্তু নতুন। তবে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকায় মিডিয়া কিংবা জনগণের কাছে এখনো তাদের গ্রহণযোগ্যতা আছে। নাম্বার 2, দলের ভিতরে ঐক্য প্রতিষ্ঠা করা। ডান বাম মধ্যপন্থী ধর্মনিরপেক্ষ ধর্মীয় প্রচুর মতামতের মানুষ কিন্তু দলের ভিতরে আসে। তাদের মধ্যে যদি বড় ধরনের বিভাজন থাকে তাইলে কিন্তু আপনি একটা সফল দল কখনো করতে পারবেন না। নাম্বার 3, বর্তমানে অনলাইন কিংবা অফলাইনে নিজেদের একটা স্ট্রং প্রেজেন্স বা অর্গানাইজেশন থাকা। দলের প্রচারণা ঠিক মতন করতে হবে, সমর্থন আদায় করতে হবে, আপনার নতুন মেম্বার বা সদস্য রিক্রুট করতে হবে। এই স্কিলগুলা খুবই দরকার একটা নতুন দলের জন্য। নাম্বার 4, ঠিক এবং ভুল এইটার জাজমেন্ট খুবই ঠিক মতন করতে হবে। ভুলটা যেমন বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে, সঠিক যে সিদ্ধান্তটা সেইটাও প্রেসক্রাইব করার ক্ষমতা থাকতে হবে। নাম্বার 5, টাকা পয়সা বা অর্থনৈতিক যে ব্যাপারটা, দলের জন্য যত ভালো আপনি ফান্ড রেইজ করতে পারবেন তত ভালো ক্যাম্পেইন চালাতে পারবেন। ফ্ল্যাশব্যাকে 2001 সালে ফেরত যাওয়া যাক। ওই বছরের 14ই অগাস্ট এরদোয়ানের নেতৃত্বে একে পার্টি বা জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি আত্মপ্রকাশ করে। তো ওই সময় মনে করেন তুরস্কের অর্থনীতির অবস্থা তো খুবই খারাপ ছিল, মুদ্রাস্ফীতি ছিল, বিদেশি ঋণ
ছিল, বাজেট ঘাটতি ছিল, সাথে প্রচন্ড রাজনৈতিক অস্থিরতাও ছিল। স্টেবল বা স্থিতিশীল কোন একটা সরকার 90-এর দশকের তুরস্কে অনেকটা ছিল না বললেই চলে। কয়েকটা কোয়ালিশন সরকার বা জোট সরকার আসছে, চেষ্টা করছে ইকোনমি ঠিকঠাক করতে, কিন্তু আলটিমেটলি পারে নাই। এর মাঝখানে তুরস্কের সমাজ আর মানুষজনের মধ্যেও বেশ কিছু পরিবর্তন আসছে। একটা সময়ের সেকুলার তুরস্ক আস্তে আস্তে ইসলামের ধারার দিকে ঝুঁকতে থাকে, আর এইখানেই ইসলামী ভাবধারার একে পার্টি একটা অ্যাডভান্টেজ বা সুবিধা পায়। রক্ষণশীল কিন্তু গণতান্ত্রিক ধারার একটা দল হিসেবে একে পার্টি মানুষের অনেক সাপোর্ট পায়। এই ঘটনাটা খুব রিসেন্ট হইলেও পৃথিবীতে এমন ঘটনা কম বেশি আরো দেখা গেছে। এর একটা পপুলার এক্সাম্পল হইতেছে আমেরিকার রিপাবলিকান পার্টি। এইটা গঠন করা হয় সেই 1854 সালে। এর মাত্র 6 বছর পরে 1860 সালে একটা ইলেকশন হয়। ওইখানে রিপাবলিকান পার্টি থেকে যে প্রার্থী হিসেবে দাঁড়াইছিল, বাকি 3 হেভিওয়েট প্রার্থীকে হারাই দেয়া তিনি কিন্তু ওই নির্বাচনে জিতা যান। ওই প্রার্থী ভোট পাইছিলেন মাত্র 39.8%। এত কম ভোট পাইছে কিন্তু প্রেসিডেন্ট হয়ে গেছে আবার। এইটা থেকেই আপনি বুঝতে পারেন ওই সময়ের নির্বাচনগুলা কতটা হাড্ডাহাড্ডি হইতো। ভালো কথা, রিপাবলিকান পার্টি সেই ক্যান্ডিডেট মানে আমেরিকার 16তম প্রেসিডেন্ট কে ছিল জানেন? উনার নাম আব্রাহাম লিঙ্কন। আমেরিকার ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একজন প্রেসিডেন্ট এই আব্রাহাম লিঙ্কন। উনি কিন্তু খুব দ্রুতভাবে গঠন করা আর নতুন একটা দলের নমিনেশনেই প্রেসিডেন্ট হয়ে জিতে আসেন। কিন্তু এই নির্বাচনের পরেই আমেরিকার সিভিল লড়াই শুরু হয়ে যায় 1861 সালে, আর নর্থ বা ইউনিয়নের লিডার হিসেবে এই লড়াই পরিচালনা করেন আব্রাহাম লিঙ্কন। তবে এই লড়াই শেষ হওয়ার ঠিক 1 মাস আগে উনাকে দুনিয়া থেকে সরাই ফেলা হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এরকম একটা এক্সাম্পল হইতে পারেন। বাম আর ডানপন্থী দলগুলার জয় জয়কার অবস্থার মধ্যেই নতুন সেন্ট্রিস্ট একটা দল নিয়ে নির্বাচনে এসে একদম হইচই ফেলাই দিছিলেন এই লোক। তার দলের নাম ছিল লা রিপাবলিক এন মার্চ। এখন কিন্তু দলের নাম বদলায় রেনেসা রাখা হয়েছে। তো যাই হোক, 2016 সালে বানানো এই দল 2017 সালের প্রেসিডেন্সিয়াল আর লেজিসলেটিভ ইলেকশনে একদম ল্যান্ডস্লাইড ভিক্টরি পায়। 577টা আসনেই প্রার্থী দিয়ে 308টাতেই সে জিতে আসে। জোট সঙ্গী ডেমোক্রেটিক মুভমেন্টের 42টা সহ তাদের মোট আসন হয় 350টা। তাদের প্রার্থীদের মধ্যে সিভিল সোসাইটির প্রতিনিধি আছেন, আগে রাজনীতি করে মন্ত্রী এমপি হইছেন, আর নারী প্রতিনিধিদের একটা মিক্সচার ছিল। মে মাসে হওয়া প্রেসিডেন্ট ইলেকশনে প্রায় 66% ভোট পেয়ে জিতছিলেন এই মাখো। জুন মাসে লেজিসলেটিভ ইলেকশনের সময় পার্টি থেকে সরে দাঁড়াইলেও তার দল সংসদের ঠিকই মেজরিটি পায়। এর আগে কিন্তু ম্যাখো অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এরপরে মাত্র 39 বছর বয়সে ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার পরে দলকে সংসদে জিতিয়ে উনি কিন্তু ফ্রান্সের রাজনীতিতে একটা পরিবর্তন আনেন। তার দল 2024 সালের নির্বাচনে মেজরিটি হারাইলেও উনি কিন্তু এখনো প্রেসিডেন্ট আছেন। আর এই টার্মে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন গ্যাব্রিয়েল অ্যাটালকে, যার বয়স ছিল মাত্র 34 বছর। দেখেন কতটা তারুণ্য নির্ভর একটা দল উনি করছিলেন। তরুণদেরকে সুযোগ করে দিতে এই ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি করেন নাই। 3টা গুরুত্বপূর্ণ ইভেন্টের কথা এখানে আলোচনা করলাম, যেটা একটা দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন নিয়ে আসছে। এইরকম আরো ঘটনা আছে যেখানে একটা নতুন দল খুব অল্প সময়ের মধ্যেই সরকার গঠন করে ফেলছে। গ্রিসের সিরিজা, ইতালির 5 স্টার মুভমেন্ট, মেক্সিকোর মোরেনা, এরা দল বানানোর পরে খুব দ্রুত সময়ের মধ্যেই সিঙ্গেল হোক মানে একা হোক কিংবা কোয়ালিশন বা জোট কইরাই হোক কোনো না কোনো একটা ফর্মে ক্ষমতায় চলে আসছে। বাংলাদেশের এই মুহূর্তের খুবই সিগনিফিকেন্ট রাজনৈতিক দল বিএনপিও কিন্তু একটা উদাহরণ। এই দল এরশাদের 2টা পাতানো নির্বাচনে যায় নাই। 1978 সালে জিয়াউর রহমান এই দল গঠন করেন। এরশাদের স্বৈরাচারের পতনের পরে 1991 সালে যে নির্বাচনটা হয় ওইখানে জেতার পরে বিএনপি কিন্তু সরকার গঠন করে। দলের জন্ম থেকে এর মধ্যে প্রায় 13টা বছর চলে গেছে। এইটাকে আপনাদের খুব লম্বা একটা সময় মনে হইতে পারে, তবে এর মাঝে স্বৈরাচার এরশাদের শাসন ছিল 10 বছরের মতো। আর 1979 সালের নির্বাচনে কিংস পার্টি হিসাবেই যায়, কারণ দলের নেতা তো ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানই। তো এই সময়টা বাদ দিয়েই আপনি হিসাব করতে পারেন। আর এই বিবেচনায় বিএনপি অপেক্ষাকৃত অন্য দলের চেয়ে নতুন একটা দল হিসেবেই সরকার গঠন করছিল। তবে এত সব কিছু আলোচনার পরে সবচেয়ে বড় যে জিনিসটা মাথায় আসে, বাংলাদেশ কিন্তু ফ্রান্স, তুরস্ক কিংবা 150 বছর আগের আমেরিকার মতো কোনো দেশ না। আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা আলাদা। এখন আমাদের দেশে 18 থেকে 29 বছর বয়সী প্রায় 3 কোটি তরুণ ভোটার আছে, যারা হয়তো বা খেলাটা ঘুরায়ও দিতে পারে এবং যাদের মনের মধ্যে একটা ক্ষুধা আছে, যারা এখন পর্যন্ত একটা ফেয়ার ইলেকশনের মধ্যে কখনো ভোট দিতে পারে নাই। আপনারা বিভিন্ন দেশের এক্সাম্পল থেকে এতক্ষণ দেখছেন বড় কোনো ক্রাইসিস বা পলিটিক্যাল টার্মোয়েলের পরে যেই সময়টাকে ওয়াই নেশনস ফেইল বইয়ের ভাষায় ক্রিটিক্যাল জাংচার পিরিয়ড বলা যায়, এইটার পরে নতুন দলের ভালো করার চান্স থাকে। নতুন দল হিসেবে
হিসেবে আসার পরেও এরদোয়ানের একে পার্টি এত বছর যাবৎ তুরস্কের ক্ষমতায় আছে, তুরস্কের অর্থনীতি ঠিক হয়েছিল, জিও পলিটিক্যাল গেমের একটা বড় খেলোয়াড় হয়ে উঠছে। আব্রাহাম লিঙ্কন কিংবা ইমানুয়েল ম্যাখোর ক্ষেত্রেও কেসটা অনেকটা সেম। তারাও তাদের দেশের রাজনীতি এবং সামগ্রিক অবস্থার মধ্যে বেশ বড় পরিবর্তন নিয়ে আসছিল। বাংলাদেশের নতুন দলে হয়তো আব্রাহাম লিঙ্কনের মতন এরকম ক্যারিজমেটিক লিডার পাওয়া কঠিন হবে, তবে এইটা যে অসম্ভব সেটা কেউ বিশ্বাস করে না। সেকুলার তুরস্ক যখন ছিল সেই সময়ের একটা পাবলিক ইভেন্টে এরদোয়ান একটা ইসলামিক কবিতা আবৃত্তি করছিলেন। কবিতাটা আমি আপনাদেরকে এখন শোনাইতেছি। দ্য মস্কস আর আওয়ার ব্যারাকস, দ্য ডোমস আওয়ার হেলমেটস, দ্য মিনারেটস আওয়ার বেয়নেটস অ্যান্ড দ্য বিলিভার্স আওয়ার সোলজার্স। এই আবৃত্তি করে রাজনীতিতে নিষিদ্ধ হওয়া জেল খাটা এরদোয়ান, উনি যেমন তুরস্কের ট্র্যাডিশনাল আইডিওলজিতে নাড়া দিয়ে মানুষের অনেক সিম্প্যাথি পাইছিলেন, সবকিছুকে পেছনে ফেলে 2 থেকে 3 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। 2002 সালের পরে তুরস্কে যে রকম পরিবর্তন আসছিল, আপনি যদি এই ধরনের সংস্কার বা উন্নয়নের স্বপ্ন মানুষকে ভালো মতন দেখাইতে না পারেন, তাইলে কিন্তু নির্বাচনে জেতা আপনার জন্য খুবই কঠিন হবে। এখন দেখার বিষয় এইটাই, জুলাই বিপ্লবে আত্মত্যাগ করা তরুণ মানুষগুলা যারা এখন নতুন রাজনৈতিক দলের স্বপ্ন দেখতেছেন, তাদের মধ্য থেকে সম্ভাব্য একজন ক্যারিজমেটিক নেতা উঠে আসে কিনা, যিনি হয়তো বাংলাদেশের রাজনীতির চিত্র একেবারেই পাল্টায় ফেলতে পারেন। এর উত্তরটা সময়ই বলবে, ভোটের দিন জনগণই বলবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।